রোজায় যারা হচ্ছে ডায়াবেটিস তাদের জন্য হাইপো বা হাইপার হয়ে যাওয়া কোনোটাই ঠিক না, এবং স্পেসিফিক্যালি হাইপো হওয়াটা ওনাদের জন্য খুবই ক্রিটিক্যাল। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যাদের থাকেন, যদি আমি ধরে নিচ্ছি যে তারা মেডিকেশনে আছেন, কারণ সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে ইনিশিয়ালি মেডিকেশন এবং হাঁটা, এক্সারসাইজ, একটা ডায়েট চার্ট করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু অনেক সময় ইনসুলিন পর্যন্তও নিতে হতে পারে। মিনিমাম কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিদিন, এবং হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুম হতে হবে। সো আপনাকে অবশ্যই রাতে, আপনি যদি ওয়ার্কিং হন, আপনাকে অবশ্যই 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, যাতে সারা দিনের যে রাত সেহরিতে ওঠার পরেও ঘুমের যে টাইমিংটা মিনিমাম হলেও যেন 6.5 আওয়ার্স হয়, মানে 6 থেকে 6.5 ঘন্টা আপনার জন্য অবশ্যই ঘুমাতে হবে। এটা ঠিক রাখার সাথে সাথে প্রতিদিন আপনাকে যে 20 থেকে 30 মিনিট একটা হাঁটা অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, অথবা আপনি যে ধরনের রেগুলার এক্সারসাইজ করে অভ্যস্ত সেটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কখন করবেন। সাধারণত আমরা যারা ওয়ার্কিং তারা দেখা যায় হয় ভোরবেলা উঠে করতে যাই, অথবা আমরা দেখা যায় সন্ধ্যার পরে যখন বাসায় ফিরি তখন কাজটা করি। কিন্তু এখন তো সন্ধ্যার পরে আসলে আপনি ইমিডিয়েটলি ফাস্টিং থেকে বের হচ্ছেন এবং আপনি হচ্ছে ইফতারে যাচ্ছেন। তো এই জন্য এই এক্সারসাইজের টাইমিংটা আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে। আমার মনে হয় এই জায়গাটায় ওনারা সাজেশন দেন যে সকালেই আপনার এক্সারসাইজটা কন্টিনিউশন রাখার, এবং একই সাথে হচ্ছে যাদের জন্য সকালে কোনোভাবে পসিবল হয় না, তারা ইফতারের পর একটা নির্দিষ্ট বিরতি দিয়ে তারাবির নামাজের আগে পরে এই হাঁটাটা অথবা এক্সারসাইজটাকে কন্টিনিউ করতে পারেন। খেয়াল করতে হবে ভরা পেটে করা যাবে না। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। এখন কি কি খাবেন? সো আপনাদের জন্য, যেমন রোজায় যারা হচ্ছে ডায়াবেটিস তাদের জন্য হাইপো বা হাইপার হয়ে যাওয়া কোনোটাই ঠিক না, এবং স্পেসিফিক্যালি হাইপো হওয়াটা ওনাদের জন্য খুবই ক্রিটিক্যাল। তো আপনাকে কিন্তু সেহরিটা একদম সুন্দর মতো খেতে হবে, এবং সেহরিতে এমন পরিমাণ এনার্জি বা ক্যালোরি ইনটেক করতে হবে যাতে আপনার সারা দিনের যেটা গ্লুকোজ ফুয়েল হিসেবে আমাদের কাজ করে, ব্রেনকে আমাদের সচল রাখে, সেই গ্লুকোজ লেভেলটা আপনার ঠিক থাকে। আপনাদের জন্য অবশ্যই সাজেশন থাকবে যে এই সময় ডায়েটে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যার মধ্যে ভাত, রুটি, চিড়া, মুড়ি এগুলো পড়ে যায়। সো কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে আপনাকে হচ্ছে একটা গুড অ্যামাউন্ট অফ হচ্ছে আমাদের শাকসবজি এবং হচ্ছে মাছ বা মাংস খেতে হবে। এটা একদম হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি। যাদের আবার এক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব যে যাদের হাইপো হওয়ার টেন্ডেন্সি নাই কিন্তু সুগার লেভেল সবসময় অনেক বেশি থাকছে, তারা তখন অবশ্যই খাবেন, কিন্তু সেক্ষেত্রে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণটা কমে যাবে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা সেহরিতে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা হচ্ছে উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য ইফতারটা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ ইফতারে আমরা একসাথে ফাস্টিংয়ের পরে অনেকটা খাবার খাই, এবং এই সময় যে কোনো ধরনের স্পাইসি খাবার, যে কোনো ধরনের যে খাবারটা আপনার রক্তের যে কার্যক্রমকে, আমাদের যে টোটাল ডাইজেশন অ্যাবজর্পশন প্রসেসকে অনেক তাড়াতাড়ি ফাস্টার করে ফেলে, এই ধরনের খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং 2 ধরনের পেশেন্টের জন্যই আমরা যেটা সাজেস্ট করে থাকি যে হজমে সহায়তা করে এমন খাবারগুলো আপনার ইফতার এবং সেহরিতে ইনক্লুড করবেন, যার মধ্যে খুব ভালো একটা খাবার আমাদের দেশের অ্যাসপেক্টে দই। ঠিক আছে? তো যাদের হচ্ছে দই সুগার বেশি তারা অবশ্যই টক দইটা খেতে পারেন, অথবা টক দই দিয়ে মিশিয়ে একটা ফ্রুট সালাদ তৈরি করে খেতে পারেন ইফতারে, যেটা আপনার জন্য ভালো হবে। উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে আমরা বলবো যে ছোলা জাতীয় খাবারটা আপনি একটু অ্যাভয়েড করবেন এই সময়। ভাজা পোড়া জাতীয় খাবারটা যতটা মানে একেবারে না খাওয়াটাই ভালো। আপনার জন্য সবচেয়ে ভালো ইফতারে শরবত, পানির পাশাপাশি বিভিন্ন ধরনের ফল, ডিম, মাছের একটা যে কোনো আইটেম অথবা চিকেনও হতে পারে, এবং সেই সাথে আপনি চিড়া দই খান। চিড়াটা অবশ্যই লাল চিড়া ভালো, এবং হচ্ছে লাল চিড়ার সাথে দই, কলা এই ধরনের কিছু একটা মিশিয়ে, যেটা আগে আমরা ফলার বলতাম, আপনার জন্য সেফ থাকে। একটা হচ্ছে ডাইজেশনে হেল্প করে, দ্বিতীয়ত হচ্ছে ইমিডিয়েটলি প্রেশারে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না।